আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের বলের ৫ম ক্লাসে স্বাগতম। আমাদের প্রবলেম সলভিং এর ২য় ক্লাস। তো আগের ক্লাসের টপিকগুলো এখানে লেখা আছে। আমি সাজেস্ট করব আগের ক্লাসগুলো করে আসার জন্য, কারণ অনেক টপিক না হলে তুমি এখানে বুঝতে পারবা না যে কি হইতেছে। তাহলে চলো আমাদের প্রথম ম্যাথটা দেখা যাক। আমাদের প্রথম ম্যাথে দেখো কি বলছে। আমাদের প্রথম ম্যাথে এখানে একটা পুলি সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে? এখানে একটা পুলি সিস্টেম দেওয়া আছে যেটাকে নিচের দিকে একটা বস্তু টানতেছে নিচের দিকে, এবং এই জন্য এই বস্তুটা আমার সামনের দিকে আগাইতেছে। আচ্ছা, ঠিক আছে। এবং এখানে একটা লেখচিত্র দেওয়া আছে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ২ নং চিত্রের অনুযায়ী গাড়িটি ২০ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মেইনলি আমাদের বলের চ্যাপ্টারের অঙ্ক না, এটা হচ্ছে আমাদের গতির চ্যাপ্টারের অঙ্ক। তো এই ধরনের গ্রাফের অঙ্কগুলো আমরা গতির চ্যাপ্টারে অনেক ভালোভাবে কাভার করে আসছি। তো এখানে আমি শর্টে একটু বলে দিই, আমরা জানছিলাম যে সময় এবং বেগের গ্রাফে দূরত্ব হচ্ছে সময় এবং বেগের যে গ্রাফটা আছে ওটার যে ক্ষেত্রফলটা আছে ওইটা যদি আমরা বের করতে পারি তাহলে আমি দূরত্ব বের করতে পারবো। সেইখানে আমরা যদি এখানে ক্ষেত্রফল বের করি, প্রথমে একটা ত্রিভুজ পাবো এই জায়গায়, এবং এরপরে এখানে একটা বর্গক্ষেত্র বা চতুর্ভুজ টাইপ একটা কিছু পাবো। তাহলে এটার যে ক্ষেত্রফল আর এটার যে ক্ষেত্রফল, এটার যোগফল সমান আমাদের যে দূরত্বটা আছে বা সরণটা আছে সেটা বের করতে পারবো। তো এটার ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তো এখানে যদি আমরা বের করতে যাই, হাফ ইন্টু ভূমি হচ্ছে আমার এখানে ১০, আর উচ্চতা হচ্ছে আমার এখানে ১৫০। তো এটার যে ক্যালকুলেটেড ভ্যালুটা আসবে সেটা হচ্ছে আমাদের ৭৫০ মিটার। বর্গ বা আয়তক্ষেত্র যেটা আছে সেটা যদি আমরা দেখি, আমাদের যে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। আমাদের ভূমি কত? ভূমি হচ্ছে এখানে ২০ - ১০, আর উচ্চতা হচ্ছে আমাদের এখানে ১৫০, যেটার ভ্যালু আসবে আমাদের ১৫০০ মিটার। তাহলে ইন টোটাল যদি আমি দুটোর যোগফল করি, তাহলে আমাদের সর্বমোট যে দূরত্বটা আছে বা সরণটা সেটা হচ্ছে ১৫০০ প্লাস ৭৫০ ইজ ইকুয়াল টু ২২৫০ মিটার। এটা হচ্ছে একবারে শর্টকাট টেকনিক যেটা। আর যদি তুমি আরও ডিটেলসে জানতে চাও তাহলে হচ্ছে আমাদের গতির যে চ্যাপ্টারের ক্লাসগুলো আছে সেগুলো করে আসো, তাহলে এই গ্রাফের অঙ্কগুলো আর ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আমাদের এরপরের ম্যাথটা দেখো। আমাদের পরের ম্যাথে বলা হয়েছে ১ নং চিত্র অনুযায়ী এম বস্তুটির উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। আমাদের এটা হচ্ছে পি বস্তু, এটা হচ্ছে আমাদের এম বস্তু। এখন দেখো, পি বস্তুটা পুলির নিচে ঝোলানো আছে এবং পি বস্তুটাকে পৃথিবী একটা বলে আকর্ষণ করতেছে, সেটা হচ্ছে এমজি বল। পৃথিবী সকল বস্তুকে নিজের দিকে এমজি বলে আকর্ষণ করে। তার মানে পি বস্তুটাকেও পৃথিবী এমজি বলে আকর্ষণ করতেছে, এবং এর জন্য আমার পি বস্তুটা কী করবে? আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে, যেহেতু তার অপোজিটে কোনো ফোর্স নাই। ঠিক আছে? অপোজিটে ফোর্স আছে কোনটা? অপোজিটে হচ্ছে টান বল চিন্তা করতে পারি আমরা, যে কোনো একটা রশির টান বল চিন্তা করতে পারি। ঠিক আছে? এখন এখানে আমাদের রশির টান বলটা একটু বিশ্লেষণ করা উচিত। রশির টান বল বলতে আসলে কী বোঝায়? রশির টান বল দেখো, এখানে মনে করো আমাদের একটা বস্তু আছে M1 বস্তু, এবং এখানে একটা বস্তু আছে, এটা হচ্ছে M2 বস্তু। এদের মাঝখানে যদি একটা রশি থাকে, এদের মাঝখানে যদি টি বল বিদ্যমান থাকে, আমার রশিটার বল যদি টি বল হয়, তার মানে আমার M1 বস্তুটা M2 বস্তুটাকে, M1 বস্তু M2 বস্তুটাকে টি বলে টানতেছে। সিমিলারলি আমার M2 বস্তু M1 বস্তুকেও টি বলে টানতেছে। ঠিক আছে? তার মানে আমার রশির যে টান বলটা আছে এটা উভমুখী কাজ করে। ঠিক আছে? একটা রশিতে যখন টান বল থাকবে, তার পাশে তার সাথে সংযুক্ত দুইটা বস্তুর উপরেই সমান বল কাজ করবে। ঠিক আছে? তো এইখানে যদি আমরা দেখি, এই বস্তুটাতে আমরা যদি চিন্তা করি যে আমাদের এখানে রশিটাতে টি বল আছে, তার মানে আমার রশির টি বলটা আমার এই বস্তুটাকেও কাজ টানবে। সিমিলারলি আমার এই টি বলটা আমার এম বস্তুটাকেও টানবে। মানে আমার টি বল পি বস্তুটাকেও টানতেছে, আবার এম বস্তুটাকেও টানতেছে। ঠিক আছে? তো এখন পি বস্তুর নিচের দিকে বল কত? আমরা যদি এখন পি বস্তুটাকে আলাদা করে আঁকাই, দেখো এটা হচ্ছে আমাদের পি বস্তু। পি বস্তুকে উপর দিকে টান বল কাজ করতেছে, নিচের দিকে এমজি বল কাজ করতেছে। এখন চিন্তা করো তো, আমাদের এই সিস্টেমের এই বস্তুগুলো কি স্থির থাকবে? না, আমাদের পি এম কোনো বস্তু স্থির থাকবে না, দুইটা বস্তুই গতিশীল থাকবে। ঠিক আছে? পি বস্তু যখন নিচের দিকে নামতে থাকবে, সিমিলারলি আমার যে এম বস্তুটা ছিল ওটা সামনের দিকে আগাইতে থাকবে। কারণ এম বস্তু যদি আমার সামনে না আগায় তাহলে আমার পি বস্তু নিচে নামতে পারবে না, কারণ রশি তো আর লম্বা হবে না, রশি ফিক্স থাকবে। আমার দুইটা বস্তু একই গতিতে একই ত্বরণে নিচের দিকে নামবে। তার মানে আমি বলতে পারি যে আমার পি বস্তুটা এ ত্বরণের নিচের দিকে নামতেছে। ঠিক আছে? এখন যদি আমি এম বস্তুটাকে আঁকাই, তাহলে এম বস্তুতে কী হবে? এটা হচ্ছে আমাদের এম বস্তু। এম বস্তুকে সামনের দিকে টি বলে টানতেছে, এবং এম বস্তুরা সামনের দিকে এ ত্বরণে অগ্রসর হইতেছে। আমরা নিউটনের সূত্র থেকে জানতে পারছিলাম যে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে? এটা হচ্ছে নিউটনের একটা সূত্র, যেটা হচ্ছে কি, আমরা সর্বমোট বলের যোগফল সবসময় এম এর সমান। এটা কীরকম? এটা যদি একটা বস্তু হয়, এটা মনে করো একটা এক্স বস্তু, এটাকে এদিকে একটা বল দিতেছি আমি F1, এদিকে একটা বল দিতেছি F2, এদিকে একটা বল দিতেছি F3, এদিকে একটা বল দিতেছি F4। এইভাবে যদি আমি যতগুলা বল দিব, সবগুলা বলের সামেশন, সবগুলা বলের যোগফল সবসময় হবে কি? এম এর সমান।
ঠিক আছে, সবগুলা বলের যোগফল সবসময় এম এ হবে। তাহলে আমাদের এই বস্তুর ক্ষেত্রে এটা প্রযোজ্য, সবগুলা বলের যোগফল সমান এম এ হবে। তো এখানে দেখো তো সবগুলা বল কয়টা বল আছে, আমাদের এখানে নিচের দিকে এমজি বল আছে, উপর দিকে টি বল আছে। তার মানে কি আমার এমজি প্লাস, এখন দেখো তো এমজি প্লাস টি, আমাদের এটা কি টি কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? এমজি যেহেতু আমি পজিটিভ ধরছি তার মানে আমার টি নেগেটিভ হবে। আমি যদি টি পজিটিভ ধরতাম আমার এমজি নেগেটিভ হইতো, কারণ দুইটা বিপরীত ডিরেকশনে। এখন আমি এখানে এমজি পজিটিভ কেন ধরলাম, কারণ আমি বুঝতেছি যে আমার টি বস্তুটা কি নিচের দিকে নামবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কমন সেন্স থেকে আমরা বুঝতেছি যে আমার টি বস্তু নিচের দিকে নামবে। যেহেতু টি বস্তু নিচের দিকে নামবে, আমরা চেষ্টা করব বস্তুর গতি যেদিকে থাকবে আমরা সেই দিকটাকে পজিটিভ ধরার জন্য। টি বস্তু যেহেতু নিচের দিকে নামবে এর জন্য আমরা এমজিটাকে পজিটিভ ধরছি, কারণ কি টি বস্তু নিচের দিকে নামবে, এটা যদি পজিটিভ ধরি আমার এমজি পজিটিভ, আমার টি নেগেটিভ। ঠিক আছে, তো এখানে আমার টি থাকবে কি নেগেটিভ, মানে প্লাস মাইনাস টি ইজ ইকুয়াল টু কত হবে এম এ। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ। সমীকরণটা কি এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ, এটাকে আমরা বলতে পারি 1 নম্বর সমীকরণ। সিমিলারলি আমরা যদি এখানে দেখি যে আমাদের এম বস্তুর কারণে এম বস্তুতে কি হইতেছে, এম বস্তুতে দেখো এম বস্তুতে বল কয়টা, এম বস্তুতে একটাই বল, সেটা হচ্ছে টি বল। তার মানে আমার এম বস্তুতে যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এটা হবে, সেটা কি এফটা কত, এফ হচ্ছে টি, এম এ হচ্ছে এম এই থাকলো। এখন এখানে দেখো দুইটা বস্তুর এম কিন্তু ভিন্ন। আমার পি বস্তুর যখন এম আসছে, পি বস্তুর এম হচ্ছে 3 কেজি, আবার যখন আমার এম বস্তুর এম আসছে এম বস্তুর এম হচ্ছে 2 কেজি। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে। এর জন্য যাও ডিফারেন্সিয়েট করার জন্য আমি এম বস্তুর এমটাকে এম প্রাইম দিয়ে দিতেছি এবং পি বস্তুরটা এমও। তা আমি এখানে দুইটা সমীকরণ পাইছি। তো দুইটা সমীকরণ যদি আমি এখানে লিখি, আমাদের 1 নম্বর সমীকরণ ছিল এম জি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। তো আমার এখানে এম সমান কত ছিল, আমার পি ভরের এম ছিল 3 কেজি, মানে 3 ইন্টু 9.8 মাইনাস টি ইজ ইকুয়াল টু 3 ইন্টু এ। ক্যালকুলেট করলে এটার ভ্যালুটা আসবে 29.4 মাইনাস টি ইজ ইকুয়াল টু 3a। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। এখন যদি আমরা আমাদের 2 নম্বর সমীকরণ যাই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে কি বলছে যে টি ইজ ইকুয়াল টু এম প্রাইম এ। এম প্রাইম হচ্ছে আমাদের এম ভরের বস্তু, এম ভরের বস্তু, এম প্রাইম হচ্ছে আমাদের এম বস্তুর ভর। তো এম বস্তুর ভর হচ্ছে 2 কেজি ইন্টু এ, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 2a। এখন এক্সেলারেশন কিন্তু দুইটার ক্ষেত্রেই সেম। আমার পি ভরের যে এক্সেলারেশন থাকবে, আবার এম ভরের এক্সেলারেশনটা সেমই থাকবে। ঠিক আছে, এই দুইটা সমীকরণ সলভ করার পরে আমি এক্সেলারেশন পাইছি 5.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবং এই এক্সেলারেশন দিয়ে আমি এখানে আমার টি বলটাও বের করতে পারি। আমার টান বল কত হবে, টান বলটা বলা হয়েছে 2 ইন্টু এক্সেলারেশন, অর্থাৎ 2 ইন্টু 5.88 ইজ ইকুয়াল টু 11.78 নিউটন। ঠিক আছে, এই দেখো আমাদের যতগুলো ডাটা ছিল সবগুলো ডাটা আমি এখান থেকে পাই গেছি। এই অংশটাতে আমরা হচ্ছে বস্তুর উপর কার্যকর বলগুলোকে অ্যানালাইজ করার ট্রাই করছি। তো এখানে কি হচ্ছে, আমাদের প্রথমটা হচ্ছে এম ভর, এম ভরের নিচের দিকে একটা বল আছে, পৃথিবী কর্তৃক যে আকর্ষণ বলটা আছে এমজি সেটা, এবং উপর দিকে কোন বলটা আছে সেটা হচ্ছে সুতার টান বল। এবং আমরা জানি কি সুতার টান বল উভয় দিকে কাজ করে। ওকে, সুতার টান বল দুই দিকে কাজ করে। এবং আমার পর যখন এম ভরটা আছে, এম ভরে শুধু একটাই কাজ করতেছে, সেটা কোনটা, শুধুমাত্র সুতার টান বলটা কাজ করতেছে। এবং পি ভরের ক্ষেত্রে এক্সেলারেশনটা নিচের দিকে, কারণ পি ভর নিচের দিকে যাইতে থাকবে এবং এম ভরে এক্সেলারেশনটা ডানের দিকে। এর জন্য যখন আমার যেই দিকে গতি থাকবে বস্তুর সেদিকে আমরা পজিটিভ ধরার ট্রাই করবো। তো এদিকে যখন আমরা পজিটিভ ধরতেছি তার মানে আমার এমজিটা পজিটিভ থাকবে এবং টিটা নেগেটিভ থাকবে। এবং নিউটনের সূত্র থেকে আমরা জানতে পারি সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। এখানে সামেশন অফ ফোর্স কত হবে, আমার এমজি, দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে এমজি একটা হচ্ছে টি। তো আমার সামেশন অফ ফোর্স এমজি যেহেতু পজিটিভ এবং টি হচ্ছে এমজির অপোজিটে, তার মানে টি হচ্ছে নেগেটিভ ধরছি। এখানে কি হবে, এমজি প্লাস মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। আমরা জানি যে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তো এই এক্সেলারেশনটা কোনটা, যেই এক্সেলারেশনে আমার পি বস্তু নিচের দিকে নামতেছে অথবা আমার এম বস্তু সামনের দিকে আগাইতেছে। এটা তো বুঝলাম যে এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। এখানে আমরা একটা সমীকরণ পাইছি। আবার যখন আমরা পরের বস্তুটাকে অ্যানালাইজ করবো, মানে এম বস্তুটাকে অ্যানালাইজ করবো, এম বস্তুতে দেখো এম বস্তুতে একটা বল কাজ করতেছে, সেটা হচ্ছে টি বলটা কাজ করতেছে। এম বস্তুর উপর টি বল কাজ করতেছে এবং এম বস্তুর এক্সেলারেশনটা সামনের দিকে। তো আমরা অবভিয়াসলি ডান দিকটারে পজিটিভ ধরবো। তাহলে কি হয়, আমার টি বলটা কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তো আমরা জানি যে সামেশন অফ টি ইজ ইকুয়াল টু এম এ। তো সামেশন অফ টি হচ্ছে টি বল একটাই আছে, সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু এম এ। এখানে এম প্রাইম কেন দিলাম, যাতে আমরা দুইটা বস্তুর ভরটাকে আলাদা করতে পারি। আমি পি বস্তুর ভরকে এম ধরছি এবং এম বস্তুর ভরকে এম প্রাইম ধরছি। তো এখানে এম বস্তুর ভর কত, 2 কেজি, পি বস্তুর ভর আছে 3 কেজি। এবং দুইটা সমীকরণকে আমরা যখন এখানে আলাদা করে অ্যানালাইজ করব, আমরা একটু সিম্পলিফাই করার পরে দুইটা সমীকরণ সলভ করলে আমরা এর ভ্যালু পেয়ে যাব। যখন আমরা এর মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণের ভ্যালু পাবো, সেখান থেকে আমরা যে টি বলটা, টান বলটা আছে, এটার ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে চলো আমাদের পরের মেথডে যাওয়া যাক।
তো পরের ম্যাথে দেখো আমাদের এখানে 3টা তক্তা দেওয়া আছে, ঠিক আছে? একটা হচ্ছে 2 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার। ভালো কথা। আমাদের বলছে 10 গ্রাম ভর বিশিষ্ট একটি বুলেট 300 মিটার পার সেকেন্ড বেগে ABC তক্তাদ্বয়ের পুরুত্বের সমষ্টির 1/3 প্রবেশ করে বেগ অর্ধেক হয়ে গেল। তো আমরা যদি বুলেটের পার্সপেক্টিভটা চিন্তা করি, এটা হচ্ছে আমাদের বুলেটের কথা যদি চিন্তা করি, বুলেটের আদিবেগ ছিল কত? 300 মিটার পার সেকেন্ড। সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 3টার সমষ্টির 3/1 সমষ্টি কত? 2 + 3 + 4, তার 3/1 মানে 3 দিয়ে ভাগ করলে এখানে আমার আনসারটা আসবে 3 সেন্টিমিটার। ওকে, এবং তার শেষ বেগটা কত হয়েছে? শেষ বেগ বলতে আমাদের এই দূরত্বটুকু ক্রস করার পরে, ওকে, আমাদের এটা যদি হয় টোটাল সমষ্টিটা, মনে করি এটা হচ্ছে টোটাল সমষ্টি, এটা হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। তো 9 সেন্টিমিটার যখন সে 3/1 মানে এই 3 সেন্টিমিটার ক্রস করছে, তখন তার এখানে হচ্ছে তার আদিবেগ ছিল, এখানে তার শেষ বেগ ধরতেছি। ওকে, শেষ বেগ এবং আদিবেগ যে সিচুয়েশনের উপর ভ্যারি করে এটা আমরা বলছিলাম। ওকে, তো আমাদের শেষ বেগটা কত হবে? শেষ বেগ বলছে এটার অর্ধেক, মানে হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। আমাদের বলা হয়েছে যে বাধাদানকারী বল কত। তো দেখো বাধাদানকারী বলটা আমরা কীভাবে মেজার করব? আমাদের বুলেটের গতির হচ্ছে সামনের দিকে। ওকে, বুলেটের সামনের দিকে যেহেতু গতি, আমরা গতির দিকটা পজিটিভ ধরবো। এবং বাধাদানকারী বলটা কত হবে? বাধাদানকারী বলটা হবে তার পিছনের দিকে, অর্থাৎ নেগেটিভ একটা বল আসবে। ওকে, তো আমরা আপাতত জানি যে আমাদের একটা বল আসবে যেটা নেগেটিভ। আমরা আর কিছু চিন্তা করবো না যে বুলেটের ত্বরণ হইতেছে কি না, মন্দন হইতেছে কি না, এটা আমরা আপাতত চিন্তা করবো না। কিছুক্ষণ পরে যখন আমরা ম্যাথ করবো, আমার চিহ্নগুলো আমরা সব কিছু ডিফাইন করে দিবে। তো আমাদের যখন আমাদের বাধাদানকারী বল, মানে যে কোনো বল বের করতে বলছে, বাধাদানকারী নাকি সম্মুখ অগ্রসরকারী, এগুলো আমরা আপাতত না চিন্তা করি। আমাদের একটা বল বের করতে হবে। বল বের করতে হলে আমাদের বলের ফর্মুলা হচ্ছে F = ma। তো এম তো আমাদের কাছে আছে, আমাদের লাগবে এটা লাগবে। এ কত সেটা আমরা জানি না। তাহলে দেখো এই সবগুলা ভ্যালু যদি আমরা অ্যাডজাস্ট করি, যে আমাদের ইউ আছে, এস আছে, ভি আছে, আমাদের লাগবে এ, তাহলে আমরা একটা ফর্মুলা পাই, সেটা হচ্ছে V² = U² + 2as। এখানে যদি আমরা বল ভ্যালুগুলো বসাই, এখন এসটাকে আমরা সেন্টিমিটারে বসাবো? অবভিয়াসলি না, যেহেতু আমাদের ভ্যালুসিটিগুলো মিটারে দেওয়া আছে, আমরা এস সেন্টিমিটারে বসাবো না। আর এমনিও আমরা যখন বল ক্যালকুলেট করতে যাব, তখন আমাদের এক্সেলারেশনটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে লাগবে, সেন্টিমিটার পার মিনিট স্কোয়ার বা কিলোমিটার পার ঘন্টা স্কোয়ার এরকম না, আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ারে লাগবে। তার জন্য আমাদের ডিস্টেন্সটা কী করবো? আমাদের যে সরণটা আছে সেটাকে আমরা সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসবো। তো মিটারে আনলে ভ্যালুটা হবে এরকম। তো এখানে আমার এক্সেলারেশনটা আসবে -225,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে দেখো, আমি বলছিলাম যে আমাদের আপাতত ত্বরণ মন্দন চিন্তা করার দরকার নেই, কিছুক্ষণ পর চিহ্ন আমাদের সব বলে দিবে। এখন দেখো এখানে চিহ্নটা কী আসছে, আমাদের দেখো চিহ্নটা আসছে নেগেটিভ। তার মানে কি? আমরা জানছিলাম যে যখন আমার ত্বরণ, আমরা কিন্তু এটাকে ত্বরণ ধরছি, আমরা মন্দন হয়েছে কিনা এটা আমরা চিন্তা করি না আপাতত। যখন আমরা দেখতেছি ত্বরণের চিহ্নটা নেগেটিভ, তার মানে কি? আমার এখানে মন্দন কাজ করতেছে, ত্বরণ কাজ করতেছে না। ওকে, তা আমরা যদি এই ভ্যালুটা দিয়ে আমরা যদি এখন ফোর্স বের করি, আমরা জানি F = ma। তো এমটা কিসের? অবভিয়াসলি আমার ফোর্সটা হচ্ছে বুলেটের উপর ইমপ্লিমেন্ট হইতেছে, তার মানে আমার বুলেটের ভর লাগবে। তো বুলেটের ভর কিসে আছে? বুলেটের ভর আছে গ্রামে, কিন্তু আমাদের ভর তো গ্রামে নিব না, আমরা নিব কেজিতে। তো ভরে গ্রামে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, আমরা কেজি পেয়ে যাবো। ইন্টু এক্সেলারেশনটা কত? -225,000 নিউটন। তাহলে এখানে ভ্যালুটা কত আসবে দেখো, আমাদের ভ্যালুটা আসবে -225,000 নিউটন। তো এটা হচ্ছে আমাদের ফোর্স। এখন দেখো ফোর্সের চিহ্নটা কি? ফোর্সের চিহ্ন আছে নেগেটিভে, তার মানে কি আমার বাধাদানকারী বলটা কোন দিকে আছে? আমার যে বলটা কাজ করতেছে সেটা নেগেটিভ সাইডে কাজ করতেছে, তার মানে আমার এই যে বলটা, এটাই হচ্ছে আমার বাধাদানকারী বল। তো কিন্তু যখন আমি বাধাদানকারী বল লিখে দিব, যখন আমি লিখবো বাধাদানকারী বল, তখন আমি আর এই চিহ্নটা দিব না, কারণ বাধাদানকারী বল নিজেই বুঝে দিয়েছে যে এটা আমার গতির বিপরীত দিকে কাজ করতেছে, তখন আর চিহ্ন দেওয়া কোনো দরকার নেই। ঠিক আছে, বাধাদানকারী বলের সাথে যদি আমি আবার চিহ্ন দিই, তখন বোঝাবে যে আচ্ছা বাধাদানকারী বল মানে পিছনে কাজ করতেছিল, পিছনে নেগেটিভ একটা বল কাজ করতেছে, তখন এটা আবার আমার সামনের দিকে বল বোঝাবে। ওকে, যখন আমি এটারে ফরওয়ার্ড ফোর্স ধরছিলাম, আমি যখন ম্যাথ করছি এটাকে আমি কী ধরছি? যে সামনের দিকের ফোর্স, এটাকে আমরা সামনের দিকের ফোর্স হিসেবে চিন্তা করছি, এর জন্য আমার চিহ্নটা নেগেটিভ আসছে। কিন্তু যখন আমি বলে দিব যে বাধাদানকারী বল, তার মানে সেই বলটা আমাদের আগেই মেনশন করে দিচ্ছে 4-6টা পিছনের দিকের বল। ওকে, তো আমরা আনসারে কী লিখবো? আনসার লেখার সময় আমরা লিখবো যে বাধাদানকারী বল হচ্ছে 22,500 নিউটন। ওকে, তো এটা হচ্ছে আমাদের আনসার। আমরা যদি আমাদের নেক্সট ম্যাথটা দেখি, বলছে কি বুলেটের অবশিষ্ট পুরুত্ব ভেদ করতে পারবে কিনা। এখন দেখো বুলেটের অবশিষ্ট কতটুকু আছে, এই যে এতটুকু, এখানে কত 6 সেন্টিমিটার মতো আছে আমাদের। এখন বলছে এই 6 সেন্টিমিটার কি ক্রস করতে পারবে কিনা। তার মানে আমাদের আগের যা সিনারিও আছে ওগুলো আমরা আপাতত আর চিন্তা করব না, আমরা এখান থেকে স্টার্ট করব। তো এখান থেকে যদি আমরা স্টার্ট করি, এটা যদি ইনিশিয়াল পয়েন্ট থেকে আমরা মেজার করা শুরু করি, এটার ইনিশিয়াল পয়েন্টে আমার ভ্যালোসিটিটা কত দেখো তো। আমার আগের সিচুয়েশনে ইনিশিয়াল ছিল 300 মিটার পার সেকেন্ড, সেটা যখন 3 সেন্টিমিটার ক্রস করছে, তখন তার ভ্যালোসিটিটা কী হয়ে গেছে? হাফ হয়ে গেছে। তার মানে 3 সেন্টিমিটার ক্রস করার পরে যখন আমি চিন্তা করতেছি, তখন তার ইনিশিয়াল ভ্যালোসিটি কত?
তখন তার ইনিশিয়াল ভ্যালোসিটি হয়ে যেতেছে 150 মিটার পার সেকেন্ড। এটা কোন সিচুয়েশনের জন্য? এটা ছিল আমাদের ফার্স্ট সিচুয়েশন। ফার্স্ট সিচুয়েশনের ডাটাগুলো এই জায়গায়। তো ফার্স্ট সিচুয়েশন যেখানে শেষ হয়েছে সেইখান থেকে আমার সেকেন্ড সিচুয়েশনটা শুরু হবে। তার মানে আমার ফার্স্ট সিচুয়েশনের যে শেষ ভ্যালুটা সেটাই আমার সেকেন্ড সিচুয়েশনের প্রথম ভ্যালু হয়ে যাবে। ওকে, এবং আমার এক্সেলারেশনটা কত? আমরা এখানে এক্সেলারেশন পাইছি যে -2250000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এক্সেলারেশন। ওকে, ভালো কথা। এখন আরেকটা জিনিস দেখো, আমাদের বলছে এস কত? এস হচ্ছে আমাদের লাগবে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার দূরত্ব আমার ক্রস করতে হবে। এখন এটা আমরা কীভাবে বের করবো 6 সেন্টিমিটার দূরত্ব আমাদের ক্রস করতে পারবে কি না? এসের যে ফর্মুলাগুলো আছে ওখানে যে বের করতে গেলে আমাদের টাইমের একটা ব্যাপার স্যাপার চলে আসে, কিন্তু এখানে তো টাইম নেই। তো একটা জিনিস দেখো, আমার বুলেটের শেষ বেগটা যদি 0 হয় তার মানে হচ্ছে আমার বুলেটটা থেমে যাবে। তার মানে আমার বুলেটের শেষ বেগ যেখানে 0 সেখানে আমার বুলেট কী হয়ে যাবে? থেমে যাবে। তার মানে আমার চেক করতে হবে যে বুলেটের শেষ বেগ 0 হওয়ার আগেই কি সে 6 সেন্টিমিটার ক্রস করতে পারে কি না সামহাও। তার যদি 0 হওয়ার আগে সামহাও 6 সেন্টিমিটার ক্রস করতে পারে, অথবা 6 সেন্টিমিটার সমান ক্রস করতে পারে, তার মানে কি সে তার দূরত্ব অতিক্রম করতে পারবে। কিন্তু এমন যদি হয় যে 6 সেন্টিমিটার ক্রস করার আগেই তার ভ্যালোসিটি 0 হয়ে গেছে, তার মানে তো সেখানে ক্রস করতে পারবে না। তাহলে আমাদের এটা কি? আমাদের এই ভ্যালুটা লাগবে। ওকে, এটা আমাদের এই ভ্যালুটা লাগবে যে আমার 6 সেন্টিমিটার কি ক্রস করতে পারে কি না। কোন ডাটাগুলোর মাধ্যমে? এই যে ইউ, এ আর ভি এর মাধ্যমে। তো আমরা এই ভ্যালুগুলো যদি আমরা এখানে ক্যালকুলেট করি, দেখো কত আসে। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো এখানে আমাদের এক্সেলারেশন মানে এসটা দরকার, যে এসটা আমাদের কত আসতেছে। ওকে, তো এখান থেকে যদি আমি ভ্যালুগুলো বসানোর পরে যদি আমরা এখানে এসটা বের করতে যাই, আমার যে এসটা আসবে সেটা হচ্ছে 0.005 মিটার। ওকে, তা আমরা তো এখানে সেন্টিমিটার ক্যালকুলেট করছিলাম। আচ্ছা, আমাদের 6 সেন্টিমিটার দরকার ছিল। তো এটা যদি আমি সেন্টিমিটার কনভার্ট করি, দেখো কত আসে। আমার ভ্যালুটা আসবে 0.5 সেন্টিমিটার। আমার দরকার ছিল 6 সেন্টিমিটার। বুলেটটা 0.5 সেন্টিমিটার ক্রস করার পরেই থেমে যাবে। 6 সেন্টিমিটার তো অনেক দূরের কথা, মানে এইখানে কিছু দূর আসতে পারবে আর কি, তারপর থেমে যাবে। অর্থাৎ আমার যে ডিজায়ার যে দূরত্বটা দরকার ছিল, মানে পুরুত্ব ভেদ করার কথা, এটা সে ভেদ করতে পারবে না। ওকে, আমাদের নেক্সট ম্যাথে দেখো কী বলছে। একটা সংঘর্ষের কথা বলা হয়েছে এই জায়গায়। প্রথম একটা বস্তু যেটা 50 কিলোমিটার পার আওয়ার দিকে ডান দিকে যেতেছে, এবং আরেকটা বস্তু 65 কিলোমিটার পার আওয়ারে বাম দিকে যেতেছে। একটা সংঘর্ষ হয়েছে, তারপরে আরেকটা সিচুয়েশন হয়তো বা হইতে পারে। আমাদের বলা হয়েছে যে সংঘর্ষের পর বস্তু দুইটি একই বেগে চলতে থাকে। ওকে, তার মানে সংঘর্ষের পর আমার যে বস্তু দুইটা আছে এরা একজন আরেকজন থেকে বিচ্ছিন্ন হবে না, না হয়ে তারা একই বেগে যে কোনো একটা দিকে চলবে। ওকে, তা আমরা ধরলাম তারা এই দিকে চলবে। ওকে, আমরা ধরলাম তারা এইদিকে চলবে। এখন আদৌ কি চলবে কি চলবে না এটা আমরা অঙ্ক করার পর বুঝতে পারবো। তা আমরা জানি কি যে বস্তুর গতি যেদিকে থাকবে আমরা সেই দিকটাকে পজিটিভ ধরবো। তার মানে এটা যদি আমাদের পজিটিভ সাইড হয়, তার মানে এদিকে এই ভ্যালুটা হবে পজিটিভ, এই ভ্যালুটা হবে নেগেটিভ, কারণ আমরা সিচুয়েশন ধরছি যে ডান দিকটা পজিটিভ। তাহলে আমাদের বলছে যে বস্তুর মিলিত বেগটা বের করতে। আমরা জানি কি যে কোনো সংঘর্ষে ভরবেগ অলওয়েজ সংরক্ষণশীল। তার মানে আদি ভরবেগটা কত হবে? আদি ভরবেগ হবে 950 ইন্টু 50, এটা হচ্ছে আমাদের প্রথম বস্তুর ভরবেগ। এবং দ্বিতীয় বস্তুর ভরবেগ কত হবে? 700 ইন্টু আমার চিহ্নটা এখানে নেগেটিভ, মানে আছে -65। এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ। শেষ ভরবেগটা কত হবে? শেষ ভরবেগে দেখো এদের যে ভরটা আছে, দুজনের ভরটা কি যোগফল, এবং তাদের ভ্যালোসিটি কি সমান। ভ্যালোসিটি হচ্ছে ধরলাম ভি। ওকে, তাদের ভ্যালোসিটি ধরলাম ভি। তাহলে আমাদের আদি বস্তুর মানে 1 নম্বর বস্তুর শেষ বেগ কত হবে? 950 ইন্টু ভি প্লাস 2 নম্বর বস্তুর শেষ বেগ 700 ইন্টু ভি। তো এখান থেকে আমাদের এই ভির ভ্যালুটা বের করতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমাদের ভির ভ্যালুটা কত আসে দেখো। এখানে আমাদের ভির ভ্যালুটা আসবে 1.212 কিলোমিটার পার আওয়ার। তার মানে এখানে তাদের যে শেষ বেগটা থাকবে সেটা কত? 1.212 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং যেহেতু আমাদের ভ্যালুটা পজিটিভ, তার মানে কি আমরা যেই দিকটায় গতি ধরছি সেই দিকটাতে আছে, মানে আমাদের বস্তুটা ডান দিকেই যাবে। যদি আমাদের এখানে ভ্যালুটা নেগেটিভ আসতো তাহলে কী হতো? আমরা যে দিকটা গতি ধরছি তার অপোজিট যেহেতু নেগেটিভ, তার মানে আমাদের বস্তুটা তখন বাম দিকে যেত। ঠিক আছে, তাহলে চলো আমাদের পরের ম্যাথটা কী বলছি দেখি। আমাদের পরের ম্যাথে বলছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ এবং গতি সংরক্ষণশীল থাকবে কিনা। ঠিক আছে, এখন দেখো আমাদের আমরা ভরবেগ সংরক্ষণশীল দ্বারা ম্যাথ করছি, তার মানে অবভিয়াসলি ভরবেগ সংরক্ষণশীল হবে। আমরা বের করবো গতি সংরক্ষণশীল হবে কিনা। ওকে, কিন্তু পরীক্ষা যদি আসে তাহলে আমরা আবার গতে দুইটাই দেখাই দিব, আপাতত দেখাই দিচ্ছি না, কারণ আমরা জানি যে ভরবেগ সংরক্ষণশীল হবে। তো আমরা যদি গতি সংরক্ষণশীল হবে কিনা দেখতে চাই, আমাদের গতি দুইটা পোর্শন, একটা হচ্ছে আদি অবস্থা, একটা হচ্ছে শেষ অবস্থা। আমাদের আদি অবস্থাটা কত হবে? আদি হচ্ছে হাফ ইন্টু m1 u1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 u2 স্কোয়ার।
শেষ কত হবে? শেষ হচ্ছে হাফ ইন্টু m1 v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু m2 v2 স্কোয়ার। একটা জিনিস খেয়াল রাখবা সবসময়, আমাদের ইউনিভার্সাল যে বেগের একক সেটা কিন্তু কিলোমিটার পার আওয়ার না। আমরা যখন বেগ নিয়ে কোনো কাজ করি সেটা আমাদের ইউনিটটা মিটার পার সেকেন্ড হওয়া উচিত। ওকে, আমাদের বেগের এককটা মিটার পার সেকেন্ড হওয়া উচিত। তো মিটার পার সেকেন্ড যদি বেগের একক হইতে চায় তাহলে আমাদের বেগের এককটা আমরা মিটার পার সেকেন্ডে নিব কীভাবে? বেগের একক মিটার পার সেকেন্ডে কিলোমিটার পার আওয়ার থেকে নিব কীভাবে? দেখো, 1 কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা সাধারণ মানে এইভাবে, জিনিসটা হচ্ছে এরকম যে 1 কিলোমিটার ডিভাইডেড বাই 1 ঘন্টা এরকম। তো এটাকে যখন আমরা মিটার পার সেকেন্ডে নিতে যাব, আমার কিলোমিটারকে মিটারে নিতে হবে এবং আওয়ারকে সেকেন্ডে নিতে হবে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার এবং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এখানে ভ্যালুটা আসে কত দেখো, 1.36 মিটার পার সেকেন্ড। মানে 1 কিলোমিটার পার আওয়ার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3.6 মিটার পার সেকেন্ড। আমরা যে কোনো কিলোমিটার পার আওয়ারকে যদি 3.6 দিয়ে ভাগ করি সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। ওকে, তাহলে আমাদের দেখো ইনিশিয়াল ভ্যালুটা কত, U1 যেটা আছে আমাদের 1 নম্বর বস্তু যে ইনিশিয়ালটা, এটা তো আমাদের এখানে দেওয়া আছে কিসে, কিলোমিটার পার আওয়ারে। এটা যদি আমরা মিটার পার সেকেন্ডে নিই কত আসবে, 3.6 ইজ ইকুয়াল টু 13.88 মিটার পার সেকেন্ড। আমাদের U2টা কত দেখো, আমাদের U2টা আসবে 18.05 মিটার পার সেকেন্ড। এবং আমাদের V যেটা আছে, আমাদের Vটা কত আসবে, V হচ্ছে 1.212 ডিভাইডেড বাই 3.6। আমাদের এখানকার ভ্যালুটা আসবে 0.336 মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে আমরা এখানে সবগুলা ভ্যালু কিসে পেয়ে গেছি, মিটার পার সেকেন্ডে পেয়ে গেছি। এখন যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কী হবে দেখো, হাফ ইন্টু m1 হচ্ছে আমাদের 900 কেজি, আমাদের U1টা কত 13.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্লাস হাফ ইন্টু M2 কত, M2 হচ্ছে আমাদের 700 কেজি, ইন্টু U2 হচ্ছে 18.05 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এখানে আমাদের যদি আমরা ক্যালকুলেট করি, হাফ ইন্টু m1 হচ্ছে আমাদের 900 কেজি, V1 কত, V1 হচ্ছে 0.336 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্লাস হাফ ইন্টু M2 হচ্ছে আমাদের 700 কেজি, সরি আমাদের m1 দুই জায়গায় 950 কেজি হবে। m1টা আমাদের এখানে 950 এবং এখানে 950 কেজি হবে, 700 ইন্টু 0.336 হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, আমাদের আদি যে শক্তিটা আসবে, আদি গতিশক্তিটা আসবে 205541.715 জুল। ওকে, এবং আমাদের শেষ গতিশক্তিটা আসবে 93.1392 জুল। দেখো আমাদের এই প্রথমটা কত বেশি ছিল এবং এরপরে কি হয়েছে, অনেক কমে গেছে। কারণ কি, দুইটা দেখো অপোজিটে কলিশন করছিল, দুইটা মুখোমুখি কলিশন করছে, এর জন্য শক্তি প্রচুর খরচ হবে এই জায়গায়। ঠিক আছে, সংঘর্ষের ক্ষেত্রে কী হবে, অনেক শক্তি এই জায়গায় খরচ হবে কোন দিকে, শব্দ শক্তি, তাপ শক্তি, এইসব জায়গায় অনেক শক্তি খরচ হয়ে যাবে। এবং আমাদের যে সংঘর্ষের পরে যে গতিশক্তিটা থাকবে সেটা হচ্ছে অনলি 93.1392 জুল। ওকে, আগে ছিল কত গতিশক্তি দেখো, এরপরে বাকি শক্তি সব শেষ হওয়ার পরে, বিভিন্ন শক্তিতে কনভার্সন হওয়ার পরে আমাদের জাস্ট এতটুকু গতিশক্তি থাকবে। তার মানে আমাদের যে গতিশক্তিটা আছে এটা কী হবে, সংরক্ষণশীল থাকবে না। আমাদের ভরবেগটা সংরক্ষণশীল থাকবে কিন্তু গতিশক্তি সংরক্ষণশীল থাকবে না। ওকে, আমাদের এই ম্যাথের আমরা যে ঘ নাম্বারটা আছে, এটা ঘ নাম্বারটা ইনশাল্লাহ আমরা পরের ক্লাসে করব। ঠিক আছে, ঘ নাম্বারটা আজকে করব না। এই দৃশ্যকল্প 2-এর যে সিচুয়েশনটা আছে এটা আমরা পরের ক্লাসে করবো। আমরা শুধুমাত্র আজকে গ নাম্বারটা করবো। তো গ নাম্বারে দেখো কী বলছে, 12 কেজি ভরের একটি বোমা। ওকে, ভালো কথা, এটা হচ্ছে 12 কেজি ভরের একটা বোমা মনে করো। এই যে এটা 12 বোমা কিন্তু এখনও বিস্ফোরিত হয় নাই। বোমার যদি আমরা ইনিশিয়াল অবস্থায় চিন্তা করি, বোমা স্থিরে আছে। ওকে, এটা হচ্ছে বোমার ইনিশিয়াল কন্ডিশন কত, স্থির, মানে ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। বোমা এখনও বিস্ফোরিত হয় নাই। বোমার ওজন কত, 12 কেজি। আর কোনো ডাটা আছে না, আপাতত আর কোনো ডাটা নেই। কিছুক্ষণ পরে হইলো কি, এটা বিস্ফোরিত হয়ে গেছে। এখানে বিস্ফোরণ হয়েছে বোমাটার। বিস্ফোরণ হওয়ার পরে দুইটা আলাদা আলাদা বোমাতে কনভার্ট হয়েছে, আরও দুইটা ভরে কনভার্ট হয়েছে। একটা হচ্ছে 4 কেজি আর একটা হচ্ছে 8 কেজি। 4 কেজির ভরটা যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো কোনো কিছু নাই। 4 কেজির যে ডাটা আছে কোনো কিছু দেওয়া হয় না, খালি দেওয়া ভর। আমরা কি পাইলাম, যে বস্তুটার ভর হচ্ছে 4 কেজি। এখন বিস্ফোরিত হওয়ার পরের যে বেগটা কত এটা দেওয়া নেই, এক্সেলারেশন কোনো কিছুই দেওয়া নেই। কিন্তু 8 কেজি ভরের আমরা তো ভর তো পাইলাম 8 কেজি, এবং এখানে 8 কেজি ভরের বেগ দেওয়া আছে। বেগ কত, 8 কেজি ভরের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ওকে, আমাদের বলা হয়েছে দৃশ্যকল্প 1 থেকে 4 কেজি ভরের গতিশক্তি নির্ণয় করো। তো গতিশক্তির জন্য সর্বপ্রথম আমাদের ওর বেগ লাগবে। বেগটা কত, তার মানে আমাদের বেগটা বের করতে হবে।
এবং আমরা জানি কি যে কোনো কলিশন হোক, যে কোনো বিস্ফোরণ হোক, যে কোনো সংঘর্ষ হোক, সব জায়গায় আমাদের ভরবেগটা অলওয়েজ সংরক্ষণশীল, যেখানে কোনো এক্সটার্নাল ফোর্স থাকে না। ঠিক আছে, যে কোনো আইসোলেটেড কন্ডিশনে আমাদের ভরবেগ সর্বদা সংরক্ষণশীল। তার মানে আমাদের এখানেও যেহেতু আমাদের তো বহিরাগত কোনো বল নাই, তার মানে জাস্ট একটা বোমা ছিল, সেটা বিস্ফোরিত হয়েছে, ভালো কথা। তার মানে আমাদের এখানেও ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তো ভরবেগ যদি সংরক্ষণশীল থাকে, আমাদের আদি ভরবেগটা কত হবে? আমাদের আদি ভরবেগ হচ্ছে 12 × 0 = 0 কেজি মিটার। এটা হচ্ছে আমাদের আদি ভরবেগ। আমাদের শেষ ভরবেগটা কত হবে? দেখো, শেষ ভরবেগ হচ্ছে প্রথমটার জন্য একটা ভরবেগ পাবো, দ্বিতীয়টার জন্য আরেকটা ভরবেগ পাবো, এদের যোগফলটা আমাদের শেষ ভরবেগ। ঠিক আছে, তো প্রথমটার জন্য ভরবেগ কত হবে? 4 কেজি, এবং যে বেগটা আছে, বেগ আমি জানি না, বেগ ধরলাম এক্স মিটার পার সেকেন্ড। আমি ধরলাম যে আমার যে প্রথম বস্তুটা, 1 নম্বর বস্তুটা বা 4 কেজি যে বস্তুটা হচ্ছে, যে বেগ হচ্ছে এক্স মিটার পার সেকেন্ড, এবং 2 নম্বর বা 8 কেজির বস্তুটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম যে 1 নম্বর বস্তুর ক্ষেত্রে কী হবে? 4 × x মানে হচ্ছে 4x কেজি মিটার, ভালো কথা। এবং 2 নম্বর বস্তু যেটা আছে ওটার জন্য কী হবে? 8 × 6 মানে কত? 48 কেজি মিটার। তাহলে আমাদের শেষ ভরবেগটা কত? 48 + 4x, এটা হচ্ছে আমাদের শেষ ভরবেগ। তা আমরা কি জানি? আমরা জানি যে কোনো আইসোলেটেড কন্ডিশনে আমাদের ভরবেগ সংরক্ষণশীল থাকবে, মানে হচ্ছে আমাদের আদি ভরবেগ সমান শেষ ভরবেগ হবে। তাহলে আমাদের আদি ভরবেগটা কত? আদি ভরবেগ হচ্ছে 0, শেষ ভরবেগ কত? 48 + 4x। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বের করতে যাই, তো এক্সের ভ্যালুটা কত হবে? = -12 মিটার পার সেকেন্ড। এখন দেখো, আমাদের ভ্যালোসিটিটা তো 12, চিহ্নটা মাইনাস কেন? চিহ্নটা মাইনাস এই কারণে যে আমাদের 4 কেজি ভরের ভ্যালোসিটিটা সেদিকেই হবে, বা গতির মুখটা সেদিকে হবে যেদিকে আমার 8 কেজি ভর তার অপোজিটে হবে। ওকে, মনে করো আমাদের 8 কেজি ভরটা ডান দিকে যাইতেছে। ওকে, এটা হচ্ছে আমাদের 8 কেজি ভর। 8 কেজিটা যদি এদিকে চাই, তাহলে আমাদের অবভিয়াসলি আমার যে 4 কেজিটা আছে সেটা কী হবে? সেটা বাম দিকে যাবে। এইটাই আমাদের এই চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের গতিশক্তি জিজ্ঞাসা করছে, গতিশক্তি যখন আমরা বের করব, তখন আমাদের এই চিহ্নটা কোনো কাজে আসবে না, কারণ স্কোয়ার হয়ে যাবে। ওকে, কিন্তু চিহ্ন দ্বারা বুঝাইতেছে কি, যে আমাদের 4 কেজির গতি যেদিকে থাকবে, আমার 8 কেজির গতি তার এগেনস্টে থাকবে। আমার 8 কেজির গতি যদি উপর দিকে হয়, আমার 4 কেজির যে গতি আছে ওটা নিচের দিকে হবে। 8 কেজির গতি যদি আমার এই কোণাকোণি হয়, আমার 4 কেজির গতি এই কোণাকোণি হবে। ওকে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের নেগেটিভের কাজ। তো এখন যদি আমাদের বলে গতিশক্তিটা, তো গতিশক্তির ফর্মুলা হচ্ছে 1/2 mv²। 1/2 × 4 কেজির ভরেরটা বের করতে বলছে, তার মানে m হচ্ছে 4 কেজি, এবং গতি কত? গতি হচ্ছে -12। এখানে মাইনাস দিলেও চলবে, না দিলেও চলবে, স্কোয়ার করলে উঠে যাবে। আমাদের ভ্যালুটা কত আসবে? দেখো, আমাদের ভ্যালুটা আসবে 288 জুল। ওকে, এটা হচ্ছে আমাদের আনসার। আমার আনসারটা কত? আনসার হচ্ছে 288 জুল। তো নেক্সট ম্যাথটা, 4 নাম্বার যে ম্যাথটা আছে, এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করবো। আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পারছো, এবং তোমাদের যে ক্লাসের যে পিডিএফটা আছে, এটা ইনশাআল্লাহ নিচের লিঙ্ক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো ধন্যবাদ সবাইকে।